প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং আমার ক্লাসে যারা পর্যবেক্ষণ করছেন সকলকে ক্লাসে স্বাগত। আমি আজকে গণিত বিষয়ের ক্লাস নেব। আমার এই শিক্ষাবর্ষের ছাত্রদের সাথে তোমাদের সাথে আমার আজকে প্রথম ক্লাস। আমার নাম হলো মোহাম্মদ রিজওয়ানুল ওয়ারিদ, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ। তো আমাদের যে ক্লাসটি যে চ্যাপ্টার চলছে সেই চ্যাপ্টারটা হলো বিন্যাস এবং সমাবেশ। বিন্যাস সমাবেশের প্রথম অংশ বিন্যাস, দ্বিতীয় অংশ সমাবেশ। প্রথম অংশটির ক্লাস তোমাদের শুরু হয়ে গেছে, দুটি ক্লাস অলরেডি হয়েছে। তোমরা বিন্যাস সম্পর্কে একটা ধারণা পেয়েছো বলে আমি মনে করি। আমি আজকে তোমাদের শুরু করতে চাই সমাবেশের অংশটুকু, অর্থাৎ এই চ্যাপ্টারের দ্বিতীয় পার্ট। সমাবেশ বিন্যাস করতে গেলে আগে সমাবেশের বিষয়টাই জানতে হয় যে সমাবেশ কি আর বিন্যাস কি, এই দুইটা বিষয় আগে একটু ক্লিয়ার হতে হবে, পার্থক্যটা জানতে বুঝতে হবে আমাদের। বিন্যাস এবং সমাবেশ কি জিনিস, তাহলে সেই জায়গাটা থেকে আমি একটু তোমাদের বিন্যাস এবং সমাবেশের পার্থক্যটুকু এক্সপ্লেইন করছি, তোমরা দেখো বুঝতে পারো কি না। আমরা চারটা বস্তু এ বি সি ডি, এই চারটি বস্তু থেকে চারটি বস্তু বা চারটি ব্যক্তি বা চারটা ভিন্ন জিনিস, এই চারটা ভিন্ন জিনিস থেকে আমি তিনটা করে নিয়ে একটা দল গঠন করতে চাই, একটা গ্রুপ তৈরি করতে চাই, তাহলে কতভাবে করতে পারবো, সেটা হচ্ছে আমাদের সমাবেশ। তাহলে খেয়াল করি, এ বি সি এই তিনজনকে নিয়ে আমি একটা দল গঠন করতে পারি। নেক্সট এ বি ডি, এই তিনটি নিয়ে আমি আরেকটি দল গঠন করতে পারি, এ সি ডি, এটা আরেকটা দল। অর্থাৎ একজন করে মেম্বার যদি আমি চেঞ্জ করে দেই তাহলে আমার দলটা ভিন্ন হয়ে যাবে। বি সি ডি, এটা হলো আমার আরেকটা দল। তোমরা চেষ্টা করে দেখতে পারো, ছাত্রদের বলছি যে এই চারটি বস্তু থেকে আর তিনটি নেওয়া যায় কিনা। আমি চেষ্টা করে পারি না, আমি এই চারটা থেকে তিনটা করে নিয়ে এরকম চারটা দলই গঠন করতে পারি। এই চারটা দলকে আমি আবার প্রত্যেকটাকে বিভিন্নভাবে সাজাতে পারি। এই সাজানোর বিষয়টা যখন আসে তখন সেটাকে আমরা বলতেছি এ বি সি, এ সি বি, বি এ সি, বি সি এ, সি এ বি, সি বি এ। একটা দলকে আমি চারভাবে সাজাতে পারি। এখানে একদম প্র্যাকটিক্যাল উদাহরণের জন্য যদি আমি বলি, যদি আমি বাংলাদেশের ক্রিকেট টিম গঠন করতে চাই, তো যদি আমার 20 প্লেয়ার থাকে, 20 জন প্লেয়ার আছে, 20 জন আমার একদম জাতীয় দলে আসার মতো প্লেয়ার আছে, সেখান থেকে আমি 11 জনকে চুজ করব। এই 11 জনকে আমি যতভাবে চুজ করতে পারি সেটা হচ্ছে আমার সমাবেশ। যেমন এখানে আমার চারটি থেকে আমি তিনটি যতভাবে নিয়ে আসতে পারি, চারটি বস্তু থেকে বা চারজন ব্যক্তি থেকে আমি তিনজন ব্যক্তিকে যতভাবে বাছাই করতে পারি, যতভাবে তাদের নিয়ে একটা দল গঠন করতে, তিনজন নিয়ে একটি দল গঠন করতে পারি, সেই বাছাই করার উপায়টাই হচ্ছে বিন্যাস সমাবেশ সংখ্যা। তাহলে দল গঠন করা বা যতগুলো দল গঠন করতে পারি, দল গঠন করার বিষয়টাই হচ্ছে সমাবেশ। আর সেই দলটাকে আবার আমি 11 জনের একটা ক্রিকেট টিম গঠন করলাম, গঠন করার পর কোন দুইজন ওপেন করবে, কে ফার্স্ট ডাউনে নামবে, কে সেকেন্ড ডাউনে নামবে, অর্থাৎ এই ক্রমটা কোন ক্রমে কে খেলবে, এইটা আমি বিভিন্নভাবে সাজাইতে পারি। এই যে বিভিন্নভাবে সাজাতে পারি সেটা হচ্ছে বিন্যাস। আর আমি যে দল গঠন করলাম, এই দল গঠন করার বিষয়টা হচ্ছে আমার সমাবেশ। যতভাবে দল গঠন করতে পারি, একটা গ্রুপ তৈরি করতে পারি, সেই সংখ্যাটা হচ্ছে আমার সমাবেশ সংখ্যা। যেমন এখানে আমার চারটি বস্তু থেকে আমি তিনটি করে নিয়ে চারটা দল গঠন করতে পেরেছি। এই চারটা দলের প্রত্যেকটা এক একটি সমাবেশ।
এখানে এই প্রথমটাকে আমি ক্রমটা চেঞ্জ করে দিয়েছি, ক্রমটা চেঞ্জ করে আমি 6 রকম ভাবে সাজিয়েছি। এরা এরা কিন্তু প্রত্যেকেই এক একটি, প্রত্যেকটাই কিন্তু সেম সমাবেশ, দল হিসাবে এরা একই দল, এরা প্রত্যেকটাই 1 নাম্বার দল, কিন্তু সাজানোর কারণে, তাদের অবস্থানের কারণে, তাদের ক্রমটা চেঞ্জ হওয়ার কারণে তাদের দেখতে তারা একটু ডিফারেন্ট হয়ে গেছে। এই যখন তো ক্রম আমরা চেঞ্জ করে দিই, ক্রম চেঞ্জ করে দিয়ে এই যে 6 রকম হলো, সেটা হচ্ছে বিন্যাস। অর্থাৎ বিন্যাসে আমি একই সংখ্যক বস্তুকে যতভাবে সাজাতে পারবো, সেই সাজানোর বিষয়টা হচ্ছে আমার বিন্যাস। আর জাস্ট শুধু দল গঠন করব, এই দল গঠন করার বিষয়টা হচ্ছে আমার সমাবেশ। তাহলে কি দাঁড়ালো, যে কতগুলো বস্তু থেকে কয়েকটি বা সব কয়টি নিয়ে আমি যতভাবে সাজাতে পারি, সেটা হলো বিন্যাস। কয়েকটি বস্তু থেকে কিছু বস্তু থেকে কয়েকটি বা সব কয়টি নিয়ে যতভাবে সাজানো যায়, সেটা হলো বিন্যাস। কতগুলো বস্তু থেকে কয়েকটি নিয়ে যতগুলো দল গঠন করা যায়, সবগুলো নিয়ে একটাই দল গঠন করা যাবে। 4টা আছে, আমি 4টা থেকে 4টাই নিব, তাহলে আমি এখানে দল গঠন করতে পারবো একটা। 4টা থেকে তার থেকে কম সংখ্যক যদি আমি নেই, তাহলে দলের সংখ্যাটা আমার বেশি হবে। তাহলে সেজন্য বলছি যে সমাবেশের সময় বলছি আমরা কতগুলো বস্তু থেকে কয়েকটি নিয়ে যতভাবে দল গঠন করা যায় বা গ্রুপ তৈরি করা যায়, বাছাই করা যায়, সেই বাছাই করার উপায়গুলো হচ্ছে, উপায় সংখ্যাটা হচ্ছে সমাবেশ সংখ্যা। আর প্রত্যেকটা বাছাই হচ্ছে এক একটি সমাবেশ। এই সমাবেশ শব্দটার সাথে আমাদের কি বলে, প্রত্যেক জীবনে যে সমাবেশ বলি আমরা, যে অমুক রাজনৈতিক দলের পল্টনের সমাবেশ, সেই সমাবেশের সাথে মিল আছে। সেখানে কি হয়, সেখানে কিছু মানুষ আসে, আমার দেশের 16 কোটি মানুষ থেকে সে 200 লোক আসলো, তাহলে এই 200 লোক যতভাবে আমি বাছাই করতে পারবো, সেই প্রত্যেকটা বাছাই এক একটা সমাবেশ। এখান থেকে আসলে সমাবেশ শব্দটা আমরা ইনক্লুড করছি। তো সমাবেশে, এই সমাবেশের মধ্যে একটা জায়গায় সমাবেশ হচ্ছে, সেখানে লোকজন কার পাশে কে বসতেছে এটা আমার বিবেচ্য বিষয় না, কে আগে কে সামনে লাইনে বসতেছে কে পিছনে লাইনে বসতেছে সেটা বিবেচ্য বিষয় না। যদি এইটা আবার বিবেচনা করি, তাহলে আবার সেগুলো এক একটা ভিন্ন ভিন্ন বিন্যাস হয়ে যাবে। সমাবেশ মানে কতগুলো বস্তু এক জায়গায় থাকবে, সেখান থেকে আমি কিছু বস্তু নেব, নিয়ে একটা দল গঠন করব, কিন্তু কার অবস্থান কি এটা আমরা বিবেচনা করব না। সমাবেশে বস্তুর বা ব্যক্তির ক্রম বিবেচনা করা হয় না। এখানে আমাদের ক্রম বিভিন্ন ক্রমে আছে, কিন্তু এরা এই 6টাই কিন্তু একই সমাবেশ। কিন্তু বিন্যাসের কথা যদি বলতাম, তাহলে এরা কিন্তু প্রত্যেকটা ভিন্ন ভিন্ন বিন্যাস, কারণ এখানে আমরা ক্রমটা বিবেচনা করছি। এখানে বি এর পরে সি আছে, কিন্তু এখানে সিটা আগে বিটা পরে, এই জন্য এটা 2টা ভিন্ন বিন্যাস, কিন্তু সমাবেশ হিসাবে এরা এই 6টি একই সমাবেশ। তাহলে বিন্যাস আর সমাবেশের মধ্যে সম্পর্কটা কি, সেটা আমরা একটু জানতে চাই। আমরা সমাবেশের সংখ্যা নির্ণয় করার জন্য এই সিম্বলটা ব্যবহার করি, NCR, অর্থাৎ n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু নিয়ে, n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু নিয়ে যতভাবে বাছাই করা যায় বা যতভাবে দল গঠন করা যায়, সেটা হচ্ছে সমাবেশ। আর n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু নিয়ে যতভাবে সাজানো যায়, সেটা হচ্ছে আমাদের বিন্যাস। তাহলে বিন্যাস আর সমাবেশের মধ্যে সম্পর্কটা কি? বিন্যাস হচ্ছে n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু নিয়ে যতভাবে দল গঠন করা যায়, এই দলের প্রত্যেকটা দলে r সংখ্যক বস্তু বা ব্যক্তি থাকবে। এই r সংখ্যক বস্তু বা ব্যক্তিকে আমি আবার যতভাবে সাজাইতে পারবো, সেটা যদি এই সমাবেশের সাথে আমি গুণ করে দেই, তাহলেই সেটা আমার হয়ে যাবে বিন্যাস। তাহলে কি হলো, n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু আমি নেব, নিয়ে আমি দল গঠন করব। যতগুলো দল গঠন করা যাবে, তাদের প্রত্যেকটি দলকে r ফ্যাক্টরিয়াল উপায়ে সাজানো যায়। কেন? r থেকে r সংখ্যক বস্তুকে সাজানোর উপায় p ব্যবহার করা হয় পারমিউটেশন, এই শব্দের জন্য p ব্যবহার করা হচ্ছে, আর c ব্যবহার করা হচ্ছে সমাবেশের ইংরেজি শব্দ হচ্ছে কম্বিনেশন, এই কম্বিনেশনের সিটা ব্যবহার করছে, এই জন্য এটা হলো
এনসিআর সমাবেশ সংখ্যা, প্রত্যেকটি সমাবেশকে যতভাবে সাজানো যায় সেটা হচ্ছে তার বিন্যাস, মোট বিন্যাস সংখ্যা। তাহলে বিন্যাস আর সমাবেশের মধ্যে রিলেশনটা হলো এটা, যে সমাবেশ সংখ্যা ইনটু প্রত্যেকটি সমাবেশকে যতভাবে সাজানো যাবে তার সংখ্যাটা গুণ করে দিলেই আমাদের বিন্যাস সংখ্যা আমরা পেয়ে যাব। তাহলে বিন্যাসের সূত্রটা আমরা জানি। বিন্যাসের সূত্র কি? বিন্যাসের চ্যাপ্টারে নিশ্চয়ই পড়ানো হয়েছে, অবশ্যই। এটা হলো আমাদের বিন্যাসের সূত্র। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এনসিআর ফ্যাক্টরিয়াল এন এ হলো আমাদের সমাবেশ নির্ণয় করার সূত্র, সমাবেশের সূত্র। তাহলে বিন্যাস আর সমাবেশের সম্পর্ক থেকে আবার আমরা সমাবেশের সূত্রটা বের করতে পারলাম। আমরা এখন যদি এরকম বলি যে 10টি বস্তু থেকে 2টি বস্তু কতভাবে বাছাই করা যায়, বা 2টি বস্তু নিয়ে কতগুলো দল গঠন করা যায়, সেটা হচ্ছে তার সমাবেশ সংখ্যা। তাহলে এইটার জন্য আমরা বলি যে ফ্যাক্টরিয়াল 10, ফ্যাক্টরিয়াল 2, আরটা নিচেটা, তারপর হচ্ছে 10 - 2, দ্যাট ইজ ফ্যাক্টরিয়াল 8। এখন একটা জিনিস আমি একটু বলি, সেটা হলো ফ্যাক্টরিয়াল 10 মানে কি? ফ্যাক্টরিয়াল 10 মানে 10 থেকে শুরু করে 9, 8, 7 এভাবে গুণ করে 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 আমরা 1 পর্যন্ত গুণ করলে যে সংখ্যাটা পাবো সেটাই হচ্ছে ফ্যাক্টরিয়াল 10। তাহলে এখন তুমি একটা জিনিস খেয়াল করো যে এইটুকু বস্তুকে লেখা যায় 10 ইন্টু ফ্যাক্টরিয়াল 9, 10 ইন্টু 9 ফ্যাক্টরিয়াল। তাহলে এটাকে আমরা এভাবেও বলতে পারি 10 ইন্টু 10 - 1, এটার ফ্যাক্টরিয়াল। অর্থাৎ কোনো একটা সংখ্যা যখন ফ্যাক্টরিয়াল থাকে 10, তখন 10টাকে যদি আমি ফ্যাক্টরিয়ালের বাইরে, ফ্যাক্টরিয়াল চিহ্নের বাইরে নিয়ে আসতে চাই, তাহলে 10 ইন্টু ফ্যাক্টরিয়ালের ভিতরে আসলে 1 কমে যাবে, 1 কমে যাবে। আমি যদি 9টাকে আবার বাইরে নিয়ে আসতে চাই, 9টাকে বাইরে নিয়ে ফ্যাক্টরিয়ালের বাইরে নিয়ে আসতে চাই, তাহলে এখানে আবার আরও 1 কমে যাবে, আরও 1 কমে এটা হয়ে যাবে। অর্থাৎ যে সংখ্যাটার ফ্যাক্টরিয়াল আমরা বের করছি সেই সংখ্যাটাকে যদি আমি আলাদা করে গুণ আকারে দেখাতে চাই, তাহলে তার থেকে 1 কমায় দিয়ে ওই সংখ্যাটার ফ্যাক্টরিয়াল করে দিলে তাহলে আমরা পেয়ে যাব। তাহলে এখানে ফ্যাক্টরিয়াল 10 মানে আমরা পাই 9 ইন্টু 10 ইন্টু 9 ইন্টু ফ্যাক্টরিয়াল 8। তাহলে 10 ইন্টু 9 ইন্টু ফ্যাক্টরিয়াল 8 ফ্যাক্টরিয়াল 2। এই ফ্যাক্টরিয়াল 8 ক্যান্সেল, তাহলে থাকবে 10 ইন্টু 9 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 2। এহলো এনসিআর। এনসিআর নির্ণয়ের ক্ষেত্রে আমরা এইভাবে বের করতে চাই, বের করতে পারি। আবার যদি আমরা বলি যে N10C8, তাহলে কি পাই? ফ্যাক্টরিয়াল 10 ফ্যাক্টরিয়াল 8, 10 - 8, একটা জিনিস খেয়াল করি আমরা, 10C2 এখানে যে ভ্যালু এসেছে 10C8 এখানেও একই ভ্যালু। ফ্যাক্টরিয়াল 8 ইন্টু ফ্যাক্টরিয়াল 2, তাহলে এখানেও ফ্যাক্টরিয়াল 8 কেটে যাবে, ফ্যাক্টরিয়াল 2। তাহলে এই দুইটার মান আসলে একই সংখ্যা আসবে। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি যে 10C8 equals to 10C2। এই দুইটা সমাবেশ সংখ্যা সেম, 10C2 আর 10C8। এটাকে আমরা বলি সম্পূরক সমাবেশ। এই সম্পূরক সমাবেশের একটা সূত্র আমাদের আছে, সম্পূরক সমাবেশের একটা সূত্র আছে, সেটা হলো এরকম যে NCR equals to
এন সি এন মাইনাস আর, অর্থাৎ এই দুইটার সমাবেশ সংখ্যা সমান হবে। যেমন তোমার এনসি 10, টেন সি এইট এবং টেন সি 2 এর ভ্যালু একই হয়েছে, ঠিক এটাও একই রকম হবে। কিভাবে এনসি আর তো আমরা জানি এটা হয়, তাহলে এনসি আর এন মাইনাস আর এটার ভ্যালু কত? এটার ভ্যালু হলো এনসি এন মাইনাস আর, দিস ইকুয়ালস টু ফ্যাক্টরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল মাইনাস উপরটা থেকে নিচেরটা বিয়োগ, তাহলে এটা থেকে এটা যদি আমি বিয়োগ করি তাহলে কি হয়? মাইনাস এন প্লাস আর ফ্যাক্টরিয়াল এন মাইনাস আর, এটা হলো ফ্যাক্টরিয়াল আর। এই হলো আমাদের এই দুইটা যে সমান তার ম্যাথমেটিক্যালি প্রমাণ, এ দুটা সমান। তাহলে দুটো সমাবেশ যদি সমান হয়, এরকম আমরা বলি দুটো সমাবেশ যদি এরকম সমান হয়, এন সি এক্স ইকুয়ালস টু এন সি ওয়াই, এই দুটো সমাবেশ যদি সমান হয় তাহলে আমরা এখান থেকে বলি যে তাহলে এক্স প্লাস ওয়াই দিস ইকুয়ালস টু অবশ্যই এন। নিচের দুটো সংখ্যার যোগফল হবে উপরটা সমান, উপর দুটো যদি সেম হয়। দুটো সমাবেশের ক্ষেত্রে উপরের দুটো যদি সমান হয় তাহলে নিচের দুটোর যোগফল অবশ্যই উপরটা সমান হবে, এখান থেকে আমরা দেখতে পারি। এবং একটু আগে আমরা যেটা দেখছিলাম যে টেন সি 8 এবং টেন সি 2, তাহলে নিচের দুটোর যোগফল হচ্ছে 10। তাহলে এইটাকে আমরা বলছি সমাবেশের সম্পূরক সূত্র, সমাবেশের সম্পূরক সূত্র। এখানে আরেকটা জিনিস আমি বলতে চাই, সেটা হলো টেন সি 8, এটাকে আবার আমরা বলতে পারি যে এটা হলো টেন সি 2। তাহলে টেন সি 2 এখানে খেয়াল করো যে এখানে 10 যখন আছে তখন নিচে 2, তাহলে টেন সি 2 এটা 10 থেকে শুরু করে দুইটা সংখ্যা নিলাম আর নিচে সেই 2 এর ফ্যাক্টরিয়াল। একই রকম ভাবে আমি যদি এটাকে এরকম বলতে চাই যে এন সি 2, তাহলে n থেকে এক কম n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল 2, অর্থাৎ সংক্ষেপে বের করার জন্য আমরা এই সূত্র ব্যবহার করতে পারি। আমরা তো একটা সূত্র জানি, এনসিআর এর সূত্র আমরা জানি, কিন্তু সেইটাকে আবার নিচেরটা যদি আমরা জানা সংখ্যা হয়, ডেফিনিট সংখ্যা হয়, তাহলে সেটাকে আমরা এভাবে লিখতে পারি। যদি 3 হয় এনসি 3, তাহলে এরকম বলতে পারি n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 3 2, তিনটা সংখ্যা হবে। যেহেতু নিচে 3 এই জন্য n থেকে শুরু করে এক এক করে কমায় তিনটা সংখ্যা হবে, আর নিচে হয়ে যাবে ফ্যাক্টরিয়াল 3। এটা সমাবেশের ক্ষেত্রে। বিন্যাসের ক্ষেত্রে আবার নিচের সংখ্যাটা থাকবে না, নিচে ফ্যাক্টরিয়াল 3 থাকবে না, শুধু তিনটা সংখ্যা হবে। এটা হলো সংক্ষিপ্তভাবে বের করার আমাদের একটা কৌশল। আমরা আরেকটা সূত্র এখানে দেখতে চাই, এটা খুব গুরুত্বপূর্ণ সূত্র, এক সময় ব্যাপক হারে আসতো পরীক্ষায়, কিন্তু এখন হয়তো পরীক্ষা আসবে না, কিন্তু এটা আমাদের জানতে হবে। পরীক্ষা আসবে না, কিন্তু আমাদের এমসিকিউ গুলোতে সলিউশন করতে গেলে এই সূত্রগুলো ব্যবহার করতে হয়। এই হলো আমাদের সূত্র, এটা একটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা যদি লেফট সাইডে দুটো নিই, তাহলে এনসি আর প্লাস এনসি আর মাইনাস 1 equals to factorial r divided by factorial n নিচে factorial r, n minus r এর factorial, r minus 1 factorial, n minus r plus 1 factorial। এই হলো আমাদের সূত্র অনুযায়ী আমরা এটাকে ভাঙাইলাম। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করি যে এখানে হচ্ছে ফ্যাক্টরিয়াল r আছে, এখানে আছে ফ্যাক্টরিয়াল r minus 1, এখানে আছে n minus r plus 1। তাহলে আমি যদি ফ্যাক্টরিয়াল n এখানে যদি আমি rটাকে বাইরে বের করে নিয়ে আসি, আমি একটু আগে বলেছিলাম যে ফ্যাক্টরিয়াল 10 ফ্যাক্টরিয়াল ইকুয়ালস টু 10 ইন্টু 10 minus 1, দ্যাট ইজ ফ্যাক্টরিয়াল 9,
তাহলে এটা এরকম লিখতে পারি, ফ্যাক্টরিয়াল r ইকুয়ালস টু r মাইনাস 1 ফ্যাক্টরিয়াল n মাইনাস r। এটাকে আমি এরকম ভাঙায় লিখতে পারি। আবার এখানে আছে আমার n মাইনাস r প্লাস 1, এটাকে আমি বাইরে নিয়ে আসতে চাই। এখানে r মাইনাস 1 আছে, এটা আমি যদি বাইরে বের করে নিয়ে আসি n মাইনাস r প্লাস 1, তাহলে ফ্যাক্টরিয়ালের ভিতরে আমার একটা সংখ্যা কমে যাবে, 1 কমে যাবে, 1 কমে গেলে আমার হবে n মাইনাস r ফ্যাক্টরিয়াল। ওকে, নেক্সট। তাহলে আমরা এখান থেকে দেখতে চাই যে এখান থেকে কি কি কমন নিতে পারি। আমরা যা যা কমন নিতে পারি তা হলো ফ্যাক্টরিয়াল n r মাইনাস 1 n মাইনাস r। তাহলে এখানে আমার থাকবে 1 বাই r, এখানে থাকবে 1 বাই n মাইনাস r প্লাস 1। কমন নিলে আমার এইটুকু থাকবে। এই দুটাকে আমি এখন সরল করব, সামনে যা ছিল তাই থাকবে। এই হলো আমাদের সরল করার পর। তাহলে বাকি অংশটুকু এই পাশে লিখি। যদি ফ্যাক্টরিয়াল n r মাইনাস 1 n মাইনাস r, উপরে হলো n প্লাস 1 r ইন্টু n মাইনাস r প্লাস 1, উপরের সংখ্যাটা আমি লিখতে পারি n প্লাস 1 ফ্যাক্টরিয়াল। আমরা জানি 10 ইন্টু ফ্যাক্টরিয়াল 9 মানে হচ্ছে ফ্যাক্টরিয়াল 10। সেই সূত্র এই মোতাবেক আমরা এটাকে লিখতে পারি n প্লাস 1 ইন্টু ফ্যাক্টরিয়াল n ইকুয়ালস টু n প্লাস 1 ফ্যাক্টরিয়াল। নিচে আমরা আগে এটাকে ভাঙাইলাম কিভাবে, r ফ্যাক্টরিয়াল ইকুয়ালস টু r ইন্টু r মাইনাস 1 ফ্যাক্টরিয়াল। তাহলে এইটা আসলে ফ্যাক্টরিয়াল r, তাহলে এই r আর r মাইনাস 1 ফ্যাক্টরিয়াল এই দুইটা মিলে হচ্ছে ফ্যাক্টরিয়াল r। এরপর আমি আবার ভাঙিয়েছি কি, ফ্যাক্টরিয়াল n মাইনাস r ফ্যাক্টরিয়াল ইন্টু n মাইনাস r প্লাস 1 ইকুয়ালস টু দিস। তাহলে এখান থেকে আমি লিখতে পারি n মাইনাস r প্লাস 1 ফ্যাক্টরিয়াল। এখন আমি একটা কাজ করব, সেটা হচ্ছে n প্লাস 1 এটাকে ধরে নেব m, তাহলে ফ্যাক্টরিয়াল r, এখানে n প্লাস 1 m মাইনাস r। তাহলে এটা আমার এই সূত্রের মতো হয়ে গেল। তাহলে এখান থেকে আমি লিখতে পারি দিস ইকুয়ালস টু m c r। m c r মানে n প্লাস 1 c r। যেটা প্রমাণ করতে চেয়েছিলাম সেটা প্রমাণ হয়ে গেল। এখানে আমরা বলে নেই যে ধরি m ইকুয়ালস টু n প্লাস 1। তাহলে এই একটা প্রমাণ, এই রিলেশনটা ব্যবহার করে আমরা কিছু ক্যালকুলেশন সংক্ষিপ্ত আকারে করতে পারি। তাহলে এই হলো আমাদের সমাবেশ, সম্পূরক সমাবেশের একটা সূত্র প্রমাণ আমরা দেখালাম। এখন আমরা কিছু ছোট ছোট প্রবলেম করতে চাই। বললাম যে nc5 ইকুয়ালস টু nc n মাইনাস 10। তাহলে এই দুটো যদি সমান হয়, এই দুইটা সমাবেশ যদি সমান হয়, তাহলে n এর মান কত? আমরা জানি যে দুটো সমাবেশ যদি সমান হয় তাহলে নিচের সংখ্যা দুটো সমান, উপরের সংখ্যা যদি সমান হয় তাহলে নিচের সংখ্যা দুটো সমান। অথবা এভাবে বলতে পারি
NCR equals to NC n minus r, তাহলে NC 10, আর এটা হচ্ছে NC n minus r, r হলো আমার 10, তাহলে this equals to NCR, that is NC 10। দুইটা সমাবেশ যদি সমান হয়, আমরা বলেছি দুইটা সমাবেশ যদি সমান হয়, that is NCX equals to NCY হয়, তাহলে আমরা বলেছিলাম যে n equals to x plus y, তাহলে এই সূত্র অনুসারে আমি বলতে পারি n equals to হলো আমার 5 plus 10। এগুলো হলো এমসিকিউর কোশ্চেন। তাহলে আরো একটা দুইটা দেখি যে সংক্ষেপে কিভাবে করা যায়। NPR equals to 240, NCR equals to 120। যদি হয় তাহলে n এবং r এর মান কত, তাহলে n এবং r এর মান কত, আমরা একটা রিলেশন জানি, NPR equals to factorial r into NCR, এই রিলেশনটা আমরা জানি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি that is factorial r equals to r factorial equals to 2 মানে আমরা বলতে পারি 2 into 1, that is factorial 2। factorial 2 মানে হলো factorial r equals to factorial 2, তার মানে r equals to 2, এখানে r এর মান আমরা 2 পেয়ে গেলাম। তাহলে n এর মান কত, NP2 240। তাহলে P এর সূত্র আমরা বলছি যে P এর সূত্র আমরা বলছি কি যে NP2 যদি হয় তাহলে n থেকে শুরু করে দুইটা সংখ্যা নিয়ে গুণ করতে হবে, n into n minus 1, আর যদি NC2 নিতাম আমরা তাহলে n থেকে শুরু করে দুইটা সংখ্যা n into n minus 1 divided by factorial 2। C এর ক্ষেত্রে নিচে একটা সংখ্যা আসবে কিন্তু P এর ক্ষেত্রে কোনো সংখ্যা আসবে না, তাহলে n into n minus 1 equals to 2 n square n 240 এর উৎপাদক কি? 240 8 into 3 5 into 2, তাহলে 15 into 16, 15 আর 16 গুণফল 240, 15 16 বিয়োগফল হলো 1। তাহলে এখান থেকে আমরা বলতে পারি n স্কয়ার মাইনাস 16n প্লাস 15n মাইনাস 240 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা পাবো n minus 16 15 n minus 16 n minus 16 n plus 15, অতএব n equals to 16 টাই হবে, কারণ n is not equals to minus 15। কেন? n এর মান কখনোই ঋণাত্মক সংখ্যা হতে পারবে না, ঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে পারবে না। r এর মান কখনো ঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে পারবে না। n এবং r দুটো হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, এবং কন্ডিশন আছে যে n is greater than or equals to r, কিন্তু r এর মান কখনোই বেশি হবে না, r কখনো n এর থেকে বড় হবে না। r এর মান n এর মান সমান হতে পারে, অথবা r n এর থেকে ছোট, r এর মান কখনোই n এর থেকে বড় হবে না। তাহলে এই জন্য এখানে n এর মানটা নেগেটিভ হতে পারবে না, r এবং n দুইটাই ধনাত্মক পূর্ণ সংখ্যা, সো এটা অ্যাকসেপ্টেবল নয়। তাহলে n এর মান আমার হলো 16, r হলো 2। এরকম ছোট আরো একটা প্রবলেম দেখি আমরা।
সেটা হলো NP3 into 2 into NC2, NC4। তাহলে এখান থেকে বের করতে হবে যে n এর ভ্যালু কত। আমরা NP3 এবং NC4 এর মান আমরা বের করতে পারি কিভাবে? NP3 মানে হলো n into n-1 into n-3, আর NC4 আমরা জানি নিচে ফ্যাক্টরিয়াল 4 আসবে, উপরে n into n-1 into n-2 into n-3, অর্থাৎ n থেকে শুরু করে আমি 4টা সংখ্যা নেব, নিচে ফ্যাক্টরিয়াল 4 হবে। আর p যদি হয় তাহলে NP3 তাহলে 3টা সংখ্যা, n থেকে শুরু করে 3টা সংখ্যা হবে, এক এক করে কমায় 3টি সংখ্যা হবে। তাহলে এই যে n into n-1 into n-2, সরি এটা n-2, n into n-1 into n-2 আমরা যদি বাদ দিয়ে দিই দুই পাশ থেকে, তাহলে আমি পেয়ে যাব এই পাশে 1, এ পাশে হলো 2 into n-3 divided by 24, that is 1 n-3 12, n-3 equals to 12, that is n equals to 15। এভাবে আমাদের সংক্ষিপ্তভাবে এই n এর ভ্যালুগুলো বের করতে হবে। এটা প্রচুর প্রবলেম আছে, তোমরা বিভিন্ন বই দেখলে পাবা। হ্যাঁ, আমাদের কলেজ থেকে যে বইগুলো সাজেস্ট করেছে আমরা সেই বইগুলোতে আরও বেশি পাবা। আমাদের বিপুল স্যারের বই যেটা আছে সেখানেও এমসিকিউগুলো অনেক বেশি আকারে আছে। হ্যাঁ, তো সেগুলো দেখলে তোমরা অনেক রকম প্রবলেম পেয়ে যাবা। যদি কোনো প্রবলেম থাকে, যদি কোনোটা সমস্যা হয়, এই টাইপের প্রবলেম সমস্যায় তোমরা গ্রুপে, আমাদের ফেসবুক যে গ্রুপ আছে, পেজ আছে, সেখানে মেসেঞ্জারে লিখলে আমরা নেক্সট টাইম সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। কয়েকটা ক্লাস নেব আমি, তো পরবর্তী ক্লাসগুলোতে আমি যদি প্রবলেম তোমরা বলো আমি সেটা দেখে সলভ করব। তাহলে এখন আমরা কিছু ম্যাথমেটিক্যাল কিছু প্রবলেম একটু করতে চাই। এটার কিছু সূত্র আছে, সেই সূত্রগুলো আগে আমি সাধারণ কমন সেন্স ব্যবহার করে আমাদের কিছু প্রবলেম আছে সেগুলো আমি দেখাই। প্রথম একটা প্রবলেম হলো যে একটি বহুভুজ এর অনেকগুলো বাহু আছে, বাহুর সংখ্যা হলো n সংখ্যক, n বাহু বিশিষ্ট বহুভুজ। এই n বাহু বিশিষ্ট বহুভুজের কৌণিক বিন্দু তাহলে কয়টা? n সংখ্যক। n বাহু বিশিষ্ট বহুভুজের কৌণিক বিন্দু হলো n সংখ্যক। তবে এখানে শর্ত থাকে যে এখানকার কোনো কখনোই 3টা কৌণিক বিন্দু একই সরলরেখায় অবস্থিত হবে না। এখানে যদি হয় তাহলে আমার পরবর্তী প্রশ্নগুলো ইনভ্যালিড হয়ে যাবে। আমরা বলছি যে n বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণ সংখ্যা কয়টা সেটা বের করতে হবে। n বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণ সংখ্যা কয়টা সেটা বের করতে হবে। আর বলছে যে n বাহু বিশিষ্ট একটি বহুভুজ তার 3টা কৌণিক বিন্দু যুক্ত, মানে সেই কৌণিক বিন্দুগুলো, তার কৌণিক বিন্দুগুলো যদি যুক্ত করি তাহলে আমি কয়টা ত্রিভুজ গঠন করতে পারবো। এরকম দুইটা কোশ্চেন এখানে একসাথে। তাহলে n বাহু বিশিষ্ট বহুভুজ এর কৌণিক বিন্দু অ্যাঙ্গুলার পয়েন্ট বলি, আবার কেউ বলে শীর্ষবিন্দু, কৌণিক বিন্দু n সংখ্যক। এই n সংখ্যক কৌণিক বিন্দুর মধ্যে যদি পাশাপাশি অবস্থিত নয় এমন দুইটা কৌণিক বিন্দুকে যদি আমি যোগ করি তাহলে আমি একটা কর্ণ পাই। যেমন এখানে একটা বিন্দু, এখানে একটা, এরকম যদি হয়, এই টাইপের যদি হয়, তাহলে আমরা n সংখ্যক যদি হয় তাহলে এই যে একটা কৌণিক বিন্দু a আর b, এই কৌণিক বিন্দু দুইটা যোগ করলে আমি যে রেখাটা পাবো সেটাই কিন্তু আমরা কর্ণ বলবো না। আমরা বলছি পাশাপাশি অবস্থিত নয়
এমন দুটি কৌণিক বিন্দুর সংযোজক রেখাকে আমরা বলছি কর্ণ, ডায়াগোনাল। পাশাপাশি অবস্থিত যে দুটা বিন্দু, যে দুটা কৌণিক বিন্দু, সেই দুটা কৌণিক বিন্দু সংযোগ করলে যে রেখাটা পাবো তাকে কি বলে? তাকে বলে বাহু বা পার্শ্ববাহু, ইংরেজিতে বলে সাইড। এবি ইজ এ সাইড অফ দ্য পলিগনাল। তাহলে এই সাইডটা আমার কর্ণ না, এটা পার্শ্ববাহু বা বাহু। ওকে, তাহলে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ, তাহলে বাহুর সংখ্যা তো বলেই দেওয়া হয়েছে যে বাহু কয়টা? n সংখ্যক বাহু। তাহলে এই n সংখ্যক বাহু আমার কিন্তু কর্ণ নয়। আমি যখন n সংখ্যক বিন্দু থেকে দুটা বিন্দু নেব, তখন কিন্তু এই বাহুগুলো আমার চলে আসবে। তাহলে সেই বাহুগুলো আমার কর্ণ না, তাহলে সেগুলো বাদ দিতে হবে। এই জন্য আমরা বলছি যে কর্ণ সংখ্যা হলো NC2। এন্ড তোমার প্রশ্ন হতে পারে যে সি কেন, হোয়াই সি? এটা বিন্যাস হলে কি সমস্যা ছিল? বিন্যাস হলে সমস্যা ছিল যে বিন্যাসে এ বি কে একটা বাহু ধরবে, আবার বি এ কে আরেকটা বাহু ধরবে। আমার যদি এটা সি হয় তাহলে বিন্যাসের ক্ষেত্রে আমরা বলবো যে এসি একটা কর্ণ, আবার সি এ সেটাকে আরেকটা কর্ণ হিসেবে চিহ্নিত করব। এটা হলো বিন্যাসে এই জন্য আমরা যেতে পারবো না। তাহলে আমার করতে হবে এটা সমাবেশে করলে এসি এবং সি এ দুটো তো আসলে কি, দুটো তো আসলে একই বাহু, সেটা একই কর্ণ। এই জন্য এখানে আমরা বিন্যাস দ্যাট ইজ পি ব্যবহার করব না। পিতে তোমার পি ব্যবহার করলে এসি আর সিএ, এসি কর্ণ সিএ কর্ণ দুটাকে আলাদা জিনিস বোঝায়। হ্যাঁ, কিন্তু সমাবেশের ক্ষেত্রে আমরা বলি যে সিএ এবং এসি, এখানে তো ক্রম বিবেচনা করি না, সি আগে লিখলাম নাকি এ আগে লিখলাম, এক্ষেত্রে কর্ণের ক্ষেত্রে এটা আমার কোনো ফ্যাক্টর না। এই জন্য আমরা এটাকে সমাবেশ করব। হ্যাঁ, তাহলে এই জন্য NC2 মাইনাস n। তাহলে এখান থেকে আমরা বলতে পারি NC2 মানে হচ্ছে n ইন্টু n মাইনাস 1 ডিভাইড বাই ফ্যাক্টরিয়াল 2, সংক্ষিপ্ত সূত্রটা। তাহলে এটা হলো n। এখন যদি আমি nটাকে কমন নেই, n মাইনাস 1 বাই 2 মাইনাস 1, n মাইনাস 1 মাইনাস 2 by 2, that is half n into n minus 3। এই হলো আমাদের কর্ণ সংখ্যা। আমার n বাহু বিশিষ্ট একটি বহুভুজের যে কোনো দুইটি কৌণিক বিন্দু যোগ করলে আমরা কর্ণ পাবো না। পাশাপাশি দুইটি যোগ করলে যেটা পাবো সেটা হচ্ছে বাহু বা পার্শ্ববাহু। আর পাশাপাশি অবস্থিত নয় এমন দুইটি কৌণিক বিন্দু সংযোগ করলে যে রেখাটা আমি পাবো সেটা হচ্ছে কর্ণ এসি। অথবা এটার সাথে ডি যোগ করতাম, অথবা এটা যোগ করতাম, অথবা এটা যোগ করতাম। অন্য পাশাপাশি নয় এমন দুইটি বাহুকে, এমন দুটি কৌণিক বিন্দুকে যোগ করলে আমরা যে রেখাটা পাবো সেটা হচ্ছে কর্ণ। তাহলে এখানে কর্ণ সংখ্যা হবে n ইন্টু হাফ ইন্টু n ইন্টু n মাইনাস 3। আর যদি বলি যে ত্রিভুজ, কতগুলো ত্রিভুজ গঠন করতে পারবো? ত্রিভুজ গঠন করার ক্ষেত্রে আমাদের একই কথা, ত্রিভুজের ক্ষেত্রে এখানে অবশ্যই একটা জিনিস বলতে হবে, যে কথাটা এখানে প্রশ্নের মধ্যে আসলে বলা নাই, সেটা হলো যে তখন এই তিনটি বাহু, তিনটি কৌণিক বিন্দু একই সরলরেখায় অবস্থিত হবে না। যদি হয় তাহলে সেখানে ত্রিভুজ গঠন করা যাবে না, কারণ তিনটে বিন্দু যদি একই সরলরেখায় অবস্থিত হয় তাহলে সেখানে ত্রিভুজ গঠন করা যাবে না। তাহলে এখানে আমাদের প্রশ্নের মধ্যেই আসলে উল্লেখ থাকতে হবে বা থাকলে ভালো যে এই n বাহু বিশিষ্ট যে বহুভুজ আছে এখানকার কোনো তিনটি কৌণিক বিন্দু একই সরলরেখায় অবস্থিত নয়। তাহলে এরকম যদি হয় তাহলে ত্রিভুজ সংখ্যা NC3 হলে n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 3। ফ্যাক্টরিয়াল 3 মানে 6, 1 বাই 6 n মাইনাস 1 n মাইনাস 2। এই হলো আমাদের ত্রিভুজ সংখ্যা।
তাহলে n বাহু বিশিষ্ট বহুভুজের কৌণিক বিন্দুগুলো যোগ করলে কয়টা ত্রিভুজ পাবো আর কয়টা কর্ণ পাবো সেটা আমরা বের করতে পারলাম। এখন আমরা কিছু আরেকটা প্রবলেম দেখি, সেটা হলো যে এখানে সমাবেশের ক্ষেত্রে আমরা বলছি যে কতগুলো বস্তু থেকে কয়েকটি বস্তু নিয়ে যতভাবে বাছাই করা যায়, দল গঠন করা যায়, কমিটি গঠন করা যায়, গ্রুপ বানানো যায়, সেইটা হচ্ছে তার সমাবেশ সংখ্যা। এখানে আমরা এরকম একটি কমিটি গঠনের বিষয়টাতে আসবো। কতগুলো কমিটি গঠন করা যাবে। এই কমিটি গঠনের অঙ্কগুলো এখানে খুব পপুলার অঙ্ক। যে আমরা প্রথম বলছি যে প্রথম একটা প্রবলেম দেখতে চাই যে আমাদের 10 জন সদস্য আছে, কোনো একটা প্রতিষ্ঠানে 10 জন মানুষ কাজ করে। বললাম যে তাদের মধ্যে ভদ্রমহিলা আছে 4 জন। 10 জনের মধ্যে ভদ্রমহিলা 4 জন। আমার 5 জনের কমিটি গঠন করতে হবে। আমাদের 5 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করতে হবে। শর্ত হলো যে কমপক্ষে একজন মহিলা সদস্য থাকতেই হবে। কমপক্ষে একজন মহিলা সদস্য থাকতে হবে। তাহলে কত প্রকারে কমিটি গঠন করা যায়? 4 জন ভদ্র মহিলা সহ 10 জন ব্যক্তির মধ্য থেকে 10 ব্যক্তির মধ্যে থেকে 5 জনের কমিটি গঠন করতে হবে, যেখানে কমপক্ষে বা অন্ততপক্ষে একজন মহিলা সদস্য থাকবেন। তাহলে আমাদের এভাবে লিখতে হবে যে 5 জনের কমিটি গঠনের উপায়। আমরা দুইটা গ্রুপে ভাগ করে নেব। 1 নাম্বার ভদ্র মহিলা, আছে আমাদের 4 জন, এর ব্র্যাকেটে 4 লিখে দিলাম, 4। আর অন্য লোক আছে আমাদের, তাহলে 10 জনের মধ্যে 6 জন, অন্য লোক তাহলে 6 জন, বলছে 4 জন ভদ্র মহিলা সহ 10 ব্যক্তির মধ্যে থেকে, তাহলে অন্য লোক বা অন্য ব্যক্তি 6 জন। আর এই পাশে আমি লিখতে চাই কমিটি গঠনের উপায়। কমিটি গঠনের উপায় সংখ্যা। কমপক্ষে একজন ভদ্র মহিলা নিতেই হবে আমার কমিটিতে। তাহলে ফার্স্ট কমিটিটা আমি একজন ভদ্র মহিলা দিয়েই শুরু করি। একজন ভদ্র মহিলা নিলাম, তাহলে আমার অন্য লোক নিতে হবে 4 জন, যেহেতু 5 জনের কমিটি। একই রকম ভাবে ভদ্র মহিলা আমি 2 জন নিলাম, অন্য লোক নিলাম 3 জন। 3 নম্বর কমিটিতে ভদ্র মহিলা 3 জন, অন্য লোক নেব আমি 2 জন। 4 নম্বর উপায় হচ্ছে 4 জন ভদ্র মহিলা, 1 জন অন্য লোক। আর তো করা যাবে না। কেন? আর কমিটি গঠন করা যাবে না। কেন? কারণ আমার এখানে ভদ্রমহিলা আছে 4 জন, এর বেশি তো আমার স্কোপ আসলে নেই। এই জন্য 4 জনে এসে আমরা থেমে যাব। তাহলে আমার কমিটিগুলো এখন এইভাবে আমরা বাছাই করতে পারি, তাহলে কমিটিগুলো গঠন করতে পারি কতভাবে। তাহলে আমি ভদ্রমহিলা 4 জনের মধ্য থেকে যে কোনো একজনকে নেব, এই জন্য 4C1, তার সাথে গুণ আকারে চলে আসবে 6C4। সম্পর্ক সমাবেশ থেকে আমরা জানি 4C1 6C4 মানে হচ্ছে 6C2, দ্যাট ইজ 4 6 into 5 by factorial 2 মানে 2। তাহলে এটার সংখ্যা চলে আসবে 60। ওকে, নেক্সট আমরা কমিটি গঠন করতে গিয়ে আমরা দেখলাম যে ভদ্র মহিলা আমরা নিলাম 2 জন, আর অন্য লোক নিলাম 6C3। তাহলে কি হবে? 4C2, 4 into 3 into 2, আর হলো 6 into 5
into 4 divided by factorial 3 মানে 3 into 2 into 1, তাহলে 6 আর এটা হলো 20, 120। এই দ্বিতীয় উপায়টা হলো 120। তৃতীয় উপায়, আমার একটু জায়গা লাগতেছে কারণ তোমরা তো করবা ক্যালকুলেটর, ক্যালকুলেটর করলে কোনো সমস্যা নাই, ক্যালকুলেটরে করবা 4c3 into 6c2, 4c3 মানে হলো 4c1, সমাবেশের সম্পর্ক সূত্র অনুসারে 4c3 হলো 4c1, 6c2, 4c1 62, এটা হলো 60। আর আমার আসছে যে ভদ্রমহিলা 4 জন ছিল, 4 জন থেকে আমি 4 জনেই নেব, 4 জন থেকে 4 জনকেই নেব, তাহলে 4c4 ইন্টু 6 জন থেকে 1 জন 6c1, 1 into 6, দ্যাট ইজ 6 জন। তাহলে আমার কমিটির সংখ্যা কত? কমিটি গঠনের মোট কমিটির সংখ্যা, মোট কমিটি সংখ্যা 60, 120 plus 6, that is 246। এতগুলো কমিটি আমি গঠন করতে পারবো। আমার যে কন্ডিশন দেওয়া হয়েছে সেই কন্ডিশন অনুযায়ী আমরা 246টি কমিটি গঠন করতে পারবো। এরকম কমিটি গঠনের প্রচুর প্রবলেম তোমরা পাবা। এটা একটা করলাম। তো কমিটি গঠন অথবা ক্রিকেট টিম গঠন, এরকম কিছু আরও কিছু প্রবলেম আমরা নেক্সট ক্লাসে দেখব। হ্যাঁ, আজকে আমাদের সময় আমাদের আজকে শেষ। সমাবেশের সাথে বিন্যাসের পার্থক্যটা যদি বুঝতে পারো তাহলে প্রবলেমগুলো সলভ করা তোমার জন্য ইজি হবে, যে কোনটা সমাবেশ কোনটা বিন্যাস এবং সমাবেশের ক্ষেত্রে তোমাকে যেটা বলা হবে যে কতগুলো দল গঠন করা যায়, কতগুলো কমিটি গঠন করা যায়, কতভাবে বাছাই করা যায়, কতভাবে 10টা বস্তু থেকে 4টা বস্তু কতভাবে নেওয়া যায়, এই টাইপের বিষয়গুলো দিয়ে আমরা বুঝতে পারবো যে কোনটা বিন্যাস কোনটা সমাবেশ। আর যখনই সাজানোর কথা বলবে তখনই আমরা বুঝতে পারছি সেটা বিন্যাস। আর সমাবেশের ক্ষেত্রে দল গঠন, বাছাই, কমিটি গঠন, এই টাইপের প্রবলেমগুলো আমরা করব। তো নেক্সট ক্লাসে আমরা আরো কিছু প্রবলেম তোমাদের দেখাবো। তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশা রেখে আজকের ক্লাস এখানেই শেষ করছি। শুনতে পাচ্ছেন নাকি আবার? সময় 11টা 12টার মধ্যে আসবে।